চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ এবং জুলাই সনদ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবনে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ তথ্য জানান। তারা বলছেন, দেশের চলমান অস্থিতিশীলতার জন্য ফ্যাসিবাদের দোসরদের দায়ী করেছে ডক্টর ইউনূস। পতিত ফ্যাসিবাদের নির্বাচন ভণ্ডুল করার উপচেষ্টা করলে রুখে দিতে প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী ও বাম আদর্শের ১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে শনিবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ বাসভবনে প্রায় ১.৫ ঘণ্টা বিভিন্ন দলের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। সংলাপে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি করেন রাজনীতিবিদরা। যে জায়গাগুলো বিভাজন তৈরি করতে পারে। বৈঠক শেষে ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা জানান, জুলাই সনদ এবং নির্বাচনের তারিখ কবে ঘোষণা হচ্ছে আলোচনায় তা পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার করে আমাদের জানিয়েছেন যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে আমরা আশাবাদী ৫ থেকে ৮ অগাস্টের ভেতরে নির্বাচনী তারিখ এবং প্রক্রিয়া জাতির কাছে মাননীয় প্রধান উপদেষ্টা খুদ পরিষ্কার করে জানিয়ে দেবেন। তিনি আশ্বাস দিয়েছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা করবেন। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে উনি কিভাবে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাচ্ছেন? আমরা দেশের মানুষ একটি সুন্দর নির্বাচন উপহার চাচ্ছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা সচিবালয়, বিচারালয়, পুলিশ প্রশাসন, ব্যাংক, অন্যান্য জায়গা আছে, তাদের আপনার বিতাড়িত করতে হবে। এ সময় ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার দপ্তর চালুর প্রতিবাদও জানান রাজনীতিবিদরা। আজকে দেখা যাচ্ছে বিদেশিরা নানা রকম চুক্তি চাপিয়ে দিতে চাচ্ছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের নামে গোপন চুক্তি, এগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে। আমাদেরও পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত আসা উচিত না যে পরাজিত শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছে, এখন পর্যন্ত শাহাদত বরণকারীদের তালিকা সুনির্দিষ্টভাবে করতে পারে নাই। অথর্ব, অযোগ্য, ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। এর আগে ২ দফায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সাথে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। পরে শাপলা চত্বরে আলেমদের হত্যার ঘটনায় ক্ষতিপূরণের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন ডক্টর ইউনূস। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত ৯টা ১০ হাসপাতালে যান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে আহত রোগীদের বর্তমান অবস্থা জানতে চান। এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে এবং ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ এবং অবিলম্বে দগ্ধদের চিকিৎসায় করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন তিনি। বলেন, রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকার আন্তরিক এবং দৃঢ় প্রতিজ্ঞ। এর পাশাপাশি দগ্ধ রোগীদের নিকটাত্মীয়দের হাসপাতালে অবস্থানের সময় তাদের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে পরিচালককে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। এদিন ৭ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান ও স্কুলের অফিস সহকারী মাসুমা বেগম মারা যান। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আরও ৪ জন চিকিৎসাধীন আছে। এছাড়া নতুন করে ২ জনকে রিলিজ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। আদরের ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় বাবা। জারিফ ফারহান মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীতে পড়তেন। বিমান দুর্ঘটনায় ৪০% পুড়ে যাওয়া শরীর নিয়ে ৬ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম, ওইখান থেকে সেই দিনই রাতেই ওর অবস্থার অবনতি হয়। পরের দিন সকালবেলা, মানে ২২ তারিখে সকালে আমরা এই বার্ন ইউনিটিতে আমরা নিয়ে আসি। হ্যাঁ, তখন কথা বলছে। ও ২১ তারিখ
22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার জারিফ ছাড়াও মারা যান মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগম। শরীরের 90% পুড়ে গিয়েছিল তাকে হারিয়ে শোকের ছায়া নেমে আসে তার পরিবারে। আমার থেকে মাপ টাপ নিছে, স্বামী হিসাবে যা একটা অধিকার ছিল দুঃখ প্রকাশ করে গেছে। আমার ছেলে সন্তানের হয়তো ভালো মনে করেন লেখাপড়া করাইতে চাইছিল, সংসারটা আগাইতে চাইছিল, এরকম ধরনের একটা স্বপ্নটা চলে গেল। আমার 2টা সন্তান এতিম হয়ে গেল আর কি। আমার তো কিছু নাই, সব শেষ। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 35 জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে 4 জন ভর্তি আছেন যাদের অবস্থা সংকটাপন্ন। এছাড়া আরও 9 জনের অবস্থা বেশ গুরুতর বলে জানান তিনি। 9 জন হচ্ছে সিভিয়ার ক্যাটাগরি, একটু বেটার। আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো, সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি। এদিন 2 জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। আগামী 7 দিনের মধ্যে আরও 10 জনকে চিকিৎসা শেষে বাসায় পাঠানোর আশা করছেন চিকিৎসকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে 2 সন্তান নাজিয়া ও নাফিকে হারিয়ে এখন পাগল প্রায় বাবা মা। কিভাবে সইবেন এই শোক, এই ব্যথা? প্রতি মুহূর্তে 2 সন্তানের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন আশরাফ তাহমিনা দম্পতি। পুরো বাড়িতে মানিক জোর ভাই বোনের অস্তিত্ব। এই বুঝি স্কুল কিংবা খেলা শেষে ফিরছে সন্তানরা, অপেক্ষায় মা। কিন্তু এই অপেক্ষা যে আর কখনোই শেষ হবে না। রাজধানীর তুরাগে 2 ভাই বোনকে দাফন করা হয়েছে পাশাপাশি। সন্তান হারানোর অভাগা পরিবারটি এখন কেমন আছে তাই জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। এখনো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বই খাতা, খেলনা, ব্যবহার্য প্রতিটি জিনিস। পুরো ঘর জুড়ে তাদের স্মৃতি। স্কুল ছুটির পর যেন বাড়ি ফেরার অপেক্ষায় বাবা মা। সবই আছে আগের মতোই, শুধু নেই মানুষগুলো, নাজিয়া ও নাফি। 2 ভাই বোনের মধ্যে ছিল বেশ ভাব। ভাইকে ছাড়া চলতই না বড় বোন তাহিয়া আশরাফ নাজিয়ার। ছোট ভাই আরিয়ান আশরাফ নাফিকে চোখের আড়াল করতো না সে। ভাইয়ের চোখের মনে ছিল একমাত্র বোন। তাই তো ক্লাস ছুটির পর বোনকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয় 2 ভাই বোনই। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায় নাজিয়া। অনন্ত যাত্রায় বোনকে একা হতে দেয়নি নাফি। একদিন পর সেও সঙ্গী হয় বোন নাজিয়ার। ছলছানো ব্যান্ডেজে ঢাকা করা শরীর দেখে চেনার উপায় ছিল না নাজিয়াকে। মৃত্যুর আগে মা তাহমিনা কাছে গেলে নাজিয়া বলে ওঠে, মা আমাকে একটু জড়িয়ে ধরবে। আদরের রাজকন্যাকে শেষবারের মতো আদর করেন 9 মাসের অন্তঃসত্ত্বা তাহমিনা। এর ঠিক পরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। নারী ছেড়ে ধন, ছেলে মেয়েকে হারিয়ে এখন পাগল প্রায় মা বাবা। কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে মায়ের চোখের জল। আর্তনাদ করতে গিয়ে হারিয়ে ফেলেন চেতনা। জেগে উঠলেই চিৎকার করে খুঁজতে থাকেন বুকের ধনদের। তুমি কি নাফি? তখন ও বলল যে খালামণি আমি আরিয়ান নাফি। তখন আর কি ওইভাবে ওকে শনাক্ত করা গেছে। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই, আমি আর কিছু জানি না। আমার মেয়েটাকে নাজিয়াকে আমরা খুঁজে পাইনি। তখন খুঁজতে খুঁজতে বার্ন ইউনিটের 7ম তলায় ড্রেসিং রুমে যা পাইলাম। ওর ভাইয়ের কথা জিজ্ঞাসা করছে, ভাইয়া কেমন আছে। ও কখনো নিজের কথা জিজ্ঞাসা করেনি, কিন্তু মাঝে মধ্যে ও একটু কোক খাইতে আইসক্রিম খেতে চাইছিল। বাবা মায়ের দিন কাটে সন্তানদের স্মৃতি হাতড়ে। আগলে রাখতে হয় নাজিয়া ও নাফির মা অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনাকে। আমি সৈনিক ছিলাম, আমি শক্ত ছিলাম, এখন আমি পাথর হয়ে গেছি। আমার 44 বছর বয়সে যদি আমার 2টা বাচ্চা চলে যায়, তাহলে এই পৃথিবীতে এখন তারা আমার কোনো কিছু নেই। মারা গেলেই কি আর না গেলেই কি। রাজধানীর তুরাগের একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে মানিক জোর 2 ভাই বোনকে। পরিবারের প্রশ্ন, আর কত প্রাণ গেলে রাষ্ট্র মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে? বেহেশতে ভালো থেকো নাজিয়া নাফি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।
বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের নিয়ে দেশ চালানো যায় না, বর্তমান সংকট সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে দেশে জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশের রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক প্রতিকূলতা বিরাজ করছে। এ সংকট থেকে উত্তরণে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে। তা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা রাতারাতি সম্ভব নয়। একটি টেকসই কাঠামো তৈরি করতে হবে যা জনগণের প্রতিনিধি ছাড়া সম্ভব নয়। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে এগিয়ে দিলেন, আপনি সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। আপনি চাইলেন না কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না খায়। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গেলে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এ সময় কিছু দলের আনুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ পদ্ধতিতে জনগণ তার পছন্দ মতো প্রতিনিধি বেছে নিতে পারবে না, তাই তা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এদিকে পল্লবীতে তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত আফনান ফাইয়াজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উত্তরায় নিহত সুমির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের 1 বছর পরেও দেশে চাঁদাবাজ সন্ত্রাসীদের আভরণে পরিণত হয়েছে। এসব প্রতিহত করতেই রাজপথে নামতে হয়েছে। রাতে কিশোরগঞ্জে শহরের পুরান থানায় সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা পাল্টিয়ে নতুন রাষ্ট্র, নতুন সরকার তৈরি করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন সদ্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্রকে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করে গুলশান থানায় নেওয়া হয়। পুলিশ বলছে, আটক হওয়াদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। অন্যরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, সংরক্ষিত মহিলা আসন 17-এর সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করেন আটককৃতরা। প্রথম দফায় নিয়েছে 10 লাখ টাকা। বাকি টাকা আনতে শাম্মী আক্তারের বাসায় গেলে পুলিশকে খবর দেওয়া হয়। এই ঘটনায় জড়িত আব্দুর রাজ্জাক রিয়াদ, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সহ বাকিদের সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।